হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব লাভ নেক্সট ডোর ড্রামার এপিসোড 9। যারা আগের এপিসোডগুলো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এপিসোডের শুরুতেই সিয়ংহু দেখে রাত 12টা বেজে গিয়েছে। সে রিউকে বলে তোমার কাছে আর মাত্র 9 দিন বাকি। এটা শুনে রিউ লজ্জা পেয়ে সেখান থেকে পালাতে লাগে আর সিয়ংহুও তার পিছে যায়। পরের দিন সকালে দানহো তার ভলেন্টিয়ার করার জন্য পৌঁছে যায়। প্রথমে সে সব প্যারামেডিক টিম মেম্বারসদের সাথে দেখা করে। ক্যাপ্টেন তাকে জানায় এই কাজে অনেক রিস্ক, তাই সে যেন নিজেকে আগে সেফ রাখে। এরপর দানহু রেডি হয়ে চলে আসে। ময়ূম তাকে ফার্স্টে ইউনিফর্মের লাগানোর ইকুইপমেন্ট দেখায়। এরপর অ্যাম্বুলেন্সে কোথায় কি আছে, কখন কি ইউজ করতে হবে সব বুঝিয়ে দেয়। দানহো তাকে একটু আস্তে ধীরে বুঝাতে বলে, কিন্তু তখন একটা ইমার্জেন্সি সিগন্যাল আসে। তাই ময়ূম দানহুকে ভিতরে বসে থাকতে বলে আর অ্যাম্বুলেন্স নিয়ে লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে রিউর আম্মু সিয়ংহুর আম্মুর জন্য খাবার পাঠায় আর সিয়ংহুর আম্মু বক্স থেকেই নিয়ে খেতে লাগে। তখন তার হাজবেন্ড তাকে এইভাবে খেতে দেখে সব খাবার সুন্দর মতো সাজিয়ে দেয়। এতে সিয়ংহুর আম্মু তাকে থ্যাঙ্কস বলে আর সিয়ংহুর আব্বু হসপিটালের জন্য বের হয়ে যায়। আর বের হয়ে একটা মেসেজ পাঠায় যেখানে লেখা ছিল আমাদের ছেলে এখন বড় হয়ে গিয়েছে, তাই এখন আমাদের ডিসিশন নিতে হবে আর এই ব্যাপারটা ভালো মতো ভেবে নিও। আর এই মেসেজটা পড়ে সিয়ংহুর আম্মুর মুড নষ্ট হয়ে যায়। অন্যদিকে প্যারামেডিক টিম মেম্বার্স তাদের লোকেশনে পৌঁছে যায়, যেখানে একজন ওয়ার্কার গাছ থেকে পড়ে গিয়ে পিঠে অনেক ব্যথা পেয়েছে, তাই সে নড়তেই পারছিল না। আর সেই গাছে থাকা একটা মৌচাক থেকে মৌমাছি ঘোরাঘুরি করছিল। দানহু তো ফার্স্টে গাছের কাছে যেতেই ভয় পাচ্ছিল আর এই চক্করে একটা মৌমাছি তার ফেসে কামড় দিয়ে দেয়। ময়ূম এই ব্যাপারটা খেয়াল করলে দানহু বলে সমস্যা নেই, আমি ঠিক আছি আর আমার একদমই ব্যথা করছে না। এরপর ময়ূম তাকে রেখে আবার কাজে যেতে চায়। দানহু বলে আমিও যাব। তখন একটা ইমার্জেন্সি সিগন্যাল আসে আর দানহুও তার সাথে চলে যায়। লোকেশনে যে দেখে একদম মোটা একজন লোক পড়ে গিয়েছে আর নড়তে পারছে না, তাই তারা সবাই মিলে তাকে ধরে নিচে নিয়ে আসে। পরের বার তো একজন লোক হঠাৎ অজ্ঞান হয়ে যায় আর আগে থেকেই তার হার্ট প্রবলেম ছিল। তখন ময়ূম একজন ডক্টরকে কল করে আর ডক্টরের কথা ফলো করে সেই লোককে বাঁচিয়ে নেয়। অন্যদিকে সিয়ংহু একটা থিয়েটারের রিমডেলিং করার অফার পায় আর সে এটা অ্যাকসেপ্টও করে নেয়। তখন সেখানে পপকর্ন দেখে সিয়ংহু রিউর জন্য নিয়ে নেয় আর রিউকে কল করে তার অফিসে আসতে বলে। এরপর অফিসের সামনে সিয়ংহু রিউর সাথে জুনকেও দেখতে পায় আর জিজ্ঞেস করে জুন তোমার সাথে কি করছে। জুন বলে আমি ওর জন্য ওয়েট করছিলাম কুকিং ক্লাসের বাইরে, তাই একসাথেই চলে আসলাম। সিয়ংহু বলে এটাকেই স্টকিং বলে, মনে হচ্ছে এই ব্যাপারটা পুলিশকে জানাতে হবে। জুন বলে আমি রিউকে ফলো করছিলাম না, আমি আপনার অফিসে এই মিটিং এর জন্য এসেছি। তখন উপর থেকে মিয়ং বলে আপনারা দুইজন মিলে আমাদের নিউ ক্লায়েন্টকে নিয়ে এসেছেন। এরপর সবাই অফিসে আসে। রিউ তার কুকিং প্র্যাকটিস করছিল। মিয়ং বলে জুন তার আব্বু আম্মুর জন্য একটা বাড়ি বানাতে চায় আর তাই উনি আমাদের সাথে দেখা করতে এসেছে। তখন মিয়ং এর ওয়াইফ কল করে তাকে ইমার্জেন্সি বাসায় ডাকে। এতে মিয়ং সিয়ংহুকে জুনের দায়িত্বটা দিয়ে সেখান থেকে চলে যায়। সিয়ংহু বলে এইসব কি শুধু বাহানা ছিল এখানে আসার জন্য? জুন বলে আমি সত্যি আমার প্যারেন্টসের জন্য একটা বাড়ি বানাতে চাই। সিয়ংহু বলে কিন্তু আমি তোমার কাজ করতে পারবো না। জুন বলে রিউ বলেছিল তুমি অনেক ভালো একজন আর্কিটেকচার। সিয়ংহু বলে তুমি রিউর নামও নিও না আর বারবার ওর কাছে আসার ট্রাই করা বন্ধ করো, তোমাদের মাঝে অলরেডি সব শেষ। জুন বলে আমার তো এমনটা মনে হয় না, তুমি জানোই না আমাদের রিলেশন কেমন ছিল। সিয়ংহু বলে আমি পাস্ট জানতে চাই না, রিউ যা বলেছে আমি সেটাই ট্রাস্ট করি। এরপর সিয়ংহু রিউকে দেখতে আসে আর তার পিছে জুনও আসে। সিয়ংহু বলে তুমি কেন এখানে আসছো, তুমি কি বাসায় যাবে না? জুন বলে না, আমি এখন বাসায় যাব না। সিয়ংহু বলে আমি চাইলে তোমার নামে পুলিশের কাছে কমপ্লেন করতে পারি জোর করে কারো বাসায় আসার জন্য। জুন বলে তুমি এখন লয়ারকেই ল শেখাবে? ওদের ঝগড়া শুনে রিউ বলে তোমরা দুইজনই এখান থেকে যাও, তোমাদের জন্য আমি ডিস্টার্ব হচ্ছি। এরপর তারা দুইজন যেয়ে একটা টেবিলে বসে। সিয়ংহু বলে তুমি কি এখনো বাসায় যাবে না? জুন বলে না, আমি তো রিউর বানানো খাবার খেয়েই যাব। সিয়ংহু বলে তুমি কি আগে থেকে এমন ঘাড়তেরা? জুন বলে হ্যাঁ, আর এটার জন্য রিউ আমায় বেশি পছন্দ করতো। সিয়ংহু রিউকে জিজ্ঞেস করে আর কতক্ষণ লাগবে। রিউ বলে ওয়েট করো। জুন বলে তুমি আস্তে ধীরেই কাজ করো, আমার কাছে অনেক টাইম আছে। জুন বলে অনেক সুন্দর স্মেল আসছে। তখন সিয়ংহুর পপকর্নের কথা মনে পড়ে আর সে রিউকে পপকর্ন দেয়, কিন্তু জুন সেটা নিয়ে নেয় আর বলে পপকর্ন তোমার হেলথের জন্য ভালো না। রিউ তবুও খেয়ে নেয়।
সিয়ংহু বলে, মনে আছে আগে আমরা একসাথে পপকর্ন খেতাম আর স্টোরি দেখতাম? রিউ বলে, হ্যাঁ সবই মনে আছে। অন্যদিকে দানহো সারাদিন প্যারামেডিকের কাজ করে ক্লান্ত হয়ে যায়। তখন ক্যাপ্টেন এসে সবাইকে ডিনারের ইনভাইট দেয়। তখন দানহো তাদের কাছে টুকটাক এটা সেটা জিজ্ঞেস করছিল আর সবাই অ্যান্সারও দিচ্ছিল। দানহো বলে, আপনাদের কাজ তো অনেক স্ট্রেসফুল, তাহলে আপনারা এই কাজ করেন কিভাবে? একজন বলে, ডেটিং এর মাধ্যমে, কারণ বেশিরভাগ মানুষ ডিপার্টমেন্টে ডেটিং করে। তখন দানহো ময়ূমের ডেটিং লাইফের ব্যাপারে জিজ্ঞেস করে। ময়ূম বলে, আমি এইসবে ইন্টারেস্টেড না। তখন আরেকজন বলে, ক্যাপ্টেন ময়ূম কখনোই ডেট করেনি, তার ডিপার্টমেন্টের কারোর উপরে ইন্টারেস্ট নেই, কিন্তু সে একটা ছেলের উপর ক্রাশ খেয়েছিল যে একদিন আমাদের জন্য ট্রাফিক সাইড করে দিয়েছিল, আর ওই লোককে ক্যাপ্টেন ময়ূম ম্যাট ফ্ল্যাট বলে ডাকতো। তখন ময়ূম তার মুখে খাবার ঢুকিয়ে দেয়, কারণ সেই ম্যাট ফ্ল্যাট তো ওদের সাথেই বসে আছে। অন্যদিকে রিউ দুইজনকেই খাবার খেতে দেয়। সিয়ংহো বলে, তুমি সত্যি ওকে খাবার খেতে দিলে? রিউ বলে, যত বেশি মানুষ টেস্ট করবে আমার ততই কমেন্টস পাবো। জুন বলে, আমি স্ট্রিক্টলি জাজ করব। সিয়ংহো বলে, তুই একটু বেশি কথা বলছিস। জুন বলে, কারণ আমার আর রিউর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, আর আমি কি বোঝাতে চাইছি রিউও বুঝতে পেরেছে। দুইজন খাবার টেস্ট করে আর দুইজনেরই অনেক ভালো লাগে। তখন হঠাৎ রিউর পেটে ব্যথা শুরু হয়। সিয়ংহো বলে, কোথায় ব্যথা করছে, চলো হসপিটাল নিয়ে যাই। তখন জুন কিছু একটা ভেবে বলে, চলো আমি নিয়ে যাচ্ছি। আর রিউও সিয়ংহোর হাত ছেড়ে জুনের সাথেই যায়। এতে সিয়ংহো অনেক কষ্ট পায়। অন্যদিকে ডক্টর রিউকে সিমটমসের ব্যাপারে জিজ্ঞেস করে। রিউ জানায় তার স্টোমেক ক্যান্সার ছিল আর 3 বছর আগে সার্জারিও হয়েছিল, আর তার 70% স্টোমেক ফেলে দেওয়া হয়েছে। আর এই জন্যই রিউ জুনের সাথে হসপিটাল এসেছে, কারণ জুন ছাড়া এই ব্যাপারটা কেউ জানে না। তখন পাস্টের একটা সিন দেখানো হয়, যখন রিউ আর জুন ডিসাইড করছিল তারা সামার ভ্যাকেশনে কোথায় যাবে। তখন জুন বলে, আমরা এবার কোরিয়া যাব, আর সে রিউকে টিকিটস দেয়, বলে চেক করে দেখো ভিতরে আরেকটা জিনিস আছে। রিউ দেখে ভিতরে একটা রিং। তখন জুন তাকে বিয়ের জন্য প্রপোজ করে, আর রিউও খুশি খুশি অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু তার কিছুদিন পর সে জানতে পারে তার স্টোমেক ক্যান্সার হয়েছে। এরপর প্রেজেন্টে সিয়ংহো ময়ূমকে কল করে রিউ কোন হসপিটালে আছে সেটা জানার জন্য। এদিকে রিউর ঘুম ভাঙলে দেখে যেই হসপিটালে সিয়ংহোর আব্বু কাজ করত সেই হসপিটালেই রিউকে আনা হয়েছে। এটার ভয়ে সে ডক্টরকে জানায় সে পরের রিপোর্ট নিতে আসবে, আর তাড়াতাড়ি বাইরে চলে আসে। বাইরে জুন তার জন্য ওয়েট করছিল। তখন সেখানে সিয়ংহো চলে আসে আর রিউকে জিজ্ঞেস করে তার পেটে কি হয়েছিল। রিউ জানায় সে একদম ঠিক আছে, শুধুমাত্র একটু ডাইজেশনের প্রবলেম হয়েছিল। জুন রিউকে তার সাথে নিয়ে যেতে চায়। সিয়ংহো বলে, ওকে আমি বাসায় পৌঁছে দিব। জুন বলে, ওর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আর তাদের মধ্যে তর্ক না হোক তাই রিউ সিয়ংহোর সাথেই চলে যায়। তখন জুনের পাস্টের একটা কথা মনে পড়ে, যখন রিউ তাকে ক্যান্সারের কথা বলেছিল। জুন তাকে ফুল সাপোর্ট করেছিল আর তার টেক কেয়ার করার জন্য কাজ থেকে অফ নিয়েছিল। সিয়ংহো তাকে বাসায় নিয়ে আসে আর তার জন্য গাড়ির দরজাও খুলে দেয়। রিউ জিজ্ঞেস করে এইসব প্রিন্সেস ট্রিটমেন্ট কিসের জন্য। সিয়ংহো বলে, হয়তো জুনও তোমায় এভাবেই ট্রিট করত। এরপর রিউ বাসায় এসে তার আম্মুর রুমের দিকে তাকিয়ে একটা পাস্টের মেমোরি মনে করে, যখন সে তার আম্মুকে কল করেছিল ক্যান্সারের ব্যাপারটা জানাতে, কিন্তু তার ফ্যামিলি টেনশন করবে এইটা ভেবে সে আর জানায়নি। অন্যদিকে সিয়ংহো এটা ভেবে স্যাড ছিল রিউ তাকে রেখে জুনের সাথে কেন হসপিটাল গিয়েছিল। তখন সেখানে ময়ূম আসে আর সিয়ংহো ময়ূমকে সব খুলে বলে। ময়ূম বলে, তুমি কি রিউকে জিজ্ঞেস করেছো সে তোমায় রেখে জুনের সাথে কেন গিয়েছে? সিয়ংহো বলে, না। ময়ূম বলে, তুই এখনো আগের মতোই লুজারই হয়ে আছিস, এই সব বাদ দে, নয়তো কিছুই করতে পারবি না। অন্যদিকে জুন রিউকে মেসেজ করে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেয়। পরের দিন রিউ কুকিং ক্লাসের জন্য যাচ্ছিল, কিন্তু তার আব্বু আম্মু ভাই তার সাথে কেউ ঠিকমতো কথা বলে না। রিউর আম্মু বলে, তুমি কুকিং ক্লাস করো, এতে আমার কোনো সমস্যা নেই, বিয়ের পর এগুলোই কাজে আসবে, কিন্তু তুমি এখন ভালো একটা জব করো, আমরা তোমায় মানুষের খাবার বানাতে দেখতে পারবো না। রিউ জানায় সে কোনো জবই করতে চায় না, যা করবে এই কুকিং দিয়েই করবে। এরপর সে বাইরে চলে আসে। বাইরে সিয়ংহো তার জন্য ওয়েট করছিল আর রিউকে ব্রেকফাস্ট করার জন্য নিয়ে আসে। এরপর রিউ সেখানে ব্রেকফাস্ট করে, কিন্তু বেশি খাওয়ার জন্য সে বমি করতে লাগে, কারণ তার পেটের 70%ই ফেলে দেওয়া হয়েছে, আর তাই তাকে খাবারও কম খেতে হয়। অন্যদিকে ডং জিন এর ইনস্টাগ্রামে একটা প্রমোশনের অফার আসে, যেটা লোকাল আনভেরিফাইড প্রোডাক্ট ছিল, কিন্তু টাকার জন্য সে প্রমোট করতে চায়।
আর এটা জিমের ওনার দেখে ফেলে আর তাই তাকে জিম থেকে বের করে দেয়। অন্যদিকে সিয়ংহুর আম্মু কিছুর সাউন্ড পেয়ে এসে দেখে ওয়াশিং মেশিনের দরজার গ্লাসটা ভেঙে গিয়েছে। উনি ভুল করে গ্লাস ভাঙায় পা দিতেই যাবে, তখনই সিয়ংহুর আব্বু তাকে বাঁচিয়ে নেয় আর গ্লাস পরিষ্কার করতে যেয়ে তার পাও কেটে যায় আর তার ওয়াইফ ব্যান্ডেজ করে দেয় আর একসাথে নুডলস খাওয়ার জন্য তাকে থাকতে বলে। এরপর তারা হ্যাপিলি একসাথে নুডলস খায়। এরপর দেখি সিয়ংহু রিউকে কিছু মেডিসিন কিনে দিয়ে অফিসে আসে আর দেখে মিয়ং তার রাখা মিল্কশেকটা খাওয়ার জন্য বের করেছে। সিয়ংহু দৌড়ে এসে তার কাছে সেই মিল্কশেকটা চায়। মিয়ং বলে, একটা মিল্কশেকের জন্য এত প্যানিক হচ্ছেন কেন? সিয়ংহু বলে, এই মিল্কশেকটার উপরই আমার লাইফ টিকে আছে। মিয়ং বলে, কি বলছেন এইসব? এর আগেও বলেছিলেন রিউর দেয়া প্ল্যান্টের উপর আমাদের কোম্পানির সাকসেস ডিপেন্ড করে। এরপর সে প্ল্যানটা দেখে আর বলে, এটা তো মরে যাচ্ছে। এরপর সিয়ংহু সেটা নিয়ে একটা প্ল্যান শপে আসে। অন্যদিকে রিউ কুকিং ক্লাস করে বাইরে এসে দেখে জুন তার জন্য ওয়েট করছে। এরপর তারা দুইজন একটা পার্কে যেয়ে বসে। জুন বলে, তোমায় এভাবে স্মাইল করতে দেখে তোমায় আগে রিউ মনে হয়। রিউ বলে, আমি আগে কেমন ছিলাম? জুন বলে, তুমি আগে অনেক পজিটিভ আর এনার্জেটিক ছিলে। এরপর জুন তাকে একটা কভার দেয় যেটায় লস অ্যাঞ্জেলিক স্কুলের কুকিং ক্লাসের ডিটেলস ছিল। জুন বলে, তুমি যদি কুকিং করতে চাও তাহলে আমিও চাইবো তুমি সঠিক রাস্তায় যাও। আর ভিতরে আরেকটা জিনিস আছে। রিউ দেখে ভিতরে তাদের সেই প্রপোজাল রিংটাই আছে যেটা রিউ তাকে ফিরিয়ে দিয়ে চলে এসেছিল। জুন বলে, যেভাবে তুমি তোমার নতুন ড্রিম খুঁজে বের করেছো সেভাবেই আমাদের উচিত সবকিছু নতুনভাবে শুরু করা, কারণ আমি সব সময় তোমার সাথে থাকতে চাই আর তোমায় সাপোর্ট করতে চাই। এরপর রিউ সেই রিংটা পরে দেখতে লাগে আর এই এপিসোডটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।